আপনাদের সবার নিশ্চয়ই মনে আছে আত্মাবন্দী জাদুর কথা। হ্যাঁ, আজকে আমরা নিয়ে এসেছি আত্মাবন্দী জাদুর দ্বিতীয় পর্ব। কিরে ভাই, চলুন ফার্স্ট পার্টি কি ছিল? না পারিয়ে কখন গেল? ভয়ের রাজ্যে হারাতে গিয়ে পথ হারিয়ে ফেলছেন না তো? জি হ্যাঁ, সবার সাথে আপডেটেড থাকতে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন আর ঘন্টা বাজিয়ে দিন। ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। আমরা আজকে যে এপিসোডটি করছি সেই এপিসোডটির নাম হচ্ছে কুয়াকাটার কালো ছায়া। আমরা কুয়াকাটায় মূলত কেন যাই? আমরা সেখানে যাই বেড়াতে, আমরা সেখানে যাই প্রকৃতির অপার সৌন্দর্য দেখতে। কিন্তু সেইখানে যে এরকম ভয়াবহ কোনো ঘটনা ঘটতে পারে বা কোনো একটা ভয়াবহ স্মৃতি কেউ সেখান থেকে বহন করে নিয়ে আসতে পারে, সেটা হয়তো আমাদের অনেকেরই চিন্তার বাইরে। যাই হোক, আমরা সেই রকম একটা ঘটনায় আজকে আপনাদেরকে শোনাবো। আজকে বেশ কয়েকটা ঘটনা আছে, ছোট বড় মিলিয়ে। প্রথম থেকে শেষ পর্যন্ত যারা শুনবেন তারা সবাই সে বিষয়ে জানতে পারবেন। আপনারা অনেকেই কমেন্ট করছেন, সেই কমেন্টের কিছু কিছু কমেন্ট আমি পড়তে চাই। কমেন্ট করার নিয়মটি হচ্ছে আপনি কমেন্ট শুরুতে আপনার নামটা লিখবেন, কারণ এটা খুব ডিফিকাল্ট হয় নামটা পড়ার জন্য। সো যদি আপনারা নামটা লিখে দেন তাহলে আমার জন্য খুব সুবিধা হয়। যেমন সিরাজগঞ্জ থেকে অভি আমাকে লিখেছেন, এছাড়াও আমাকে লিখেছেন বিজয়, লিখছেন মালদ্বীপ থেকে, আমাদেরকে লিখছেন মেহেরপুর থেকে মাসুম, তাসিন লিখছেন আমাকে মুন্সিগঞ্জ থেকে, সৌদি আরব থেকে নামটা লিখেননি, সো পড়তে পারলাম না। আমাদের সঙ্গে আছেন বাসির কিশোরগঞ্জ থেকে, আমাদের সঙ্গে আছেন তাহসিনা, কোথা থেকে সেটা লিখেননি, জয় আছেন আমাদের সঙ্গে আছেন আসসালামু আলাইকুম ভাই, দুর্গাপুর নেত্রকোনা থেকে বলছি। কে বলছেন সেটা অবশ্য পড়তে পারছি না, সম্ভবত ইমন মিয়া হবে। আমাদের সঙ্গে আছেন সামির, আমাদের সঙ্গে আছেন তানফির আহমেদ ঢাকা থেকে, মাইমুনা আমাদের সঙ্গে আছেন, কোথা থেকে আছেন লেখেননি। আমাদের সঙ্গে আছেন ফয়সাল কুষ্টিয়া থেকে, এছাড়াও দিদারুল আছেন আমাদের সঙ্গে আছেন মেহেদি বড়বাড়ি লালমনিরহাট থেকে, মোশাররফ রংপুর থেকে, আমাদের সঙ্গে আছেন সুমন, আমাদের সঙ্গে আছেন সৌদি আরব থেকে ইরফান। বাংলাদেশের পরে সৌদি আরব থেকে প্রচুর মানুষ আমাদেরকে শোনেন। সাইপ্রাস থেকে দেখছি শাওন আমাদের শুনছেন। তো সৌদি আরব শুধু না, মিডল ইস্টের প্রত্যেকটা দেশ থেকে আমাদেরকে প্রচুর মানুষ শোনেন এবং সেই জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আমি, এবং আশা করছি যে আপনারা যারা আমাদেরকে শুনছেন তারা আসলে এনজয় করছেন এবং প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা এনজয় করবেন আশা করব। এবং যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করব চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য। আমাদের ইমেল অ্যাড্রেসটি আপনারা যারা জানেন না বা যারা লিখে নিতে চান বা নোট করতে চান, নোট করে নিতে পারেন। russell.booth.com@gmail.com, এটা হচ্ছে আমাদের ইমেল অ্যাড্রেস। আবারও কথা হবে, আগে আমরা ঘটনায় যাব। চলুন প্রথম থেকে শুরু করি, প্রথম ঘটনাটি দিয়ে। আশা করছি আপনারা থাকবেন সাথে। চলুন শুরু করা যাক। আজ আবার শুনতে পাচ্ছেন শব্দটা? ভয়ের আরেক নাম booth.com with Russell. ওয়েলকাম ব্যাক। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। আমি নতুন একটা ঘটনায় যাচ্ছি, যেভাবে লেখা আছে সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আপনি তো সবসময় ভালোর দলে, তাই আশা করি ভালো আছেন। আমি আমার জীবনে ঘটে যাওয়া একটা ঘটনা শেয়ার করতে চাই। সেই প্রথম থেকে ভূত এফএম এবং booth.com-এর একজন নিয়মিত শ্রোতা। এই প্রথমবার ইমেইল করলাম। স্টুডিওতে যাওয়া আমার পক্ষে সম্ভব না, কিছু কারণবশত আমি আমার আসল নাম প্রকাশ না করার অনুরোধ করছি। এরপরে তিনি তার নাম, ঠিকানা, পেশা, ফোন নাম্বার সব কিছুই দিয়েছেন। আমি সেগুলো এড়িয়ে যাচ্ছি। তারপরে তিনি বলছেন সময়টা অক্টোবর 2021। হঠাৎ করে বন্ধুদের সাথে প্ল্যান হলো কুয়াকাটা ঘুরতে যাব। আমরা মোট 6 জন লঞ্চে করে কুয়াকাটার উদ্দেশ্যে রওনা হলাম। আল্লাহর অশেষ রহমতে ঠিকঠাক মতো আমাদের গন্তব্যে পৌঁছে গেলাম এবং হোটেল বুক করে নিলাম। প্রথম দিন সারাদিন ঘুরে ফিরে হোটেলে ফেরার সময় আমার কেন যেন মনে হলো কাউকে রেখেই চলে যাচ্ছি হোটেলে, কিন্তু দেখি সবাই তো আছে। তাহলে কেন এরকম মনে হচ্ছে? বন্ধুদের সাথে শেয়ার করার পরে তারা ব্যাপারটা হেসে উড়িয়ে দেয়।
আমিও ভাবলাম হয়তো মনের ভুল। দ্বিতীয় দিন আমার এক বন্ধু, ও কাউকে রেখেই হোটেলে ফিরে যাচ্ছে এরকম মনে হয়। তৃতীয় দিন আমাদের আরেক বন্ধুর সাথেও একই ঘটনা ঘটে। ভ্রমণ শেষ করে বাসায় ফিরে আসলাম, কিছুটা অসুস্থ অনুভব করলাম, তাই গ্রামের বাড়ি চলে গেলাম। প্রায় 7 দিন পর আমি টানা 3 রাত স্বপ্ন দেখলাম। স্বপ্নগুলো ছিল প্রায় একই জায়গা ঘিরে। প্রথম রাত দেখি আমি একটা বাহনে করে অচেনা একটা জায়গায় ঘুরতে বের হয়েছি। চারিদিকে ফসলের মাঠ আর মাছ দিয়ে মেঠো পথ। জায়গাটা আমার অচেনা, জীর্ণ শীর্ণ, অন্ধকার। আকাশে কালো মেঘ সাজলে যেমন অন্ধকার হয়ে যায়, ঠিক তেমন, অনেকটা অজপাড়া গায়ের মতো। আমার ডান পাশে একজন ছিল, পুরো শরীর দেখা গেলেও তার মুখ দেখা যাচ্ছিল না। তবে তিনি একটা মেয়ে ছিলেন, পরনে ছিল লাল শাড়ি। আমি চলে আসতে চাইলে তিনি বাধা দিতেন, এমনভাবে বাধা দিতেন যেন তিনি আমার অনেক কাছের। হঠাৎ করে ঘুম ভেঙে যায় ফজরের আজানের সময়। তৃতীয় রাত মেয়েটি আমাকে একটা বাড়িতে নিয়ে যায়। বাড়ির পরিবেশও কেমন যেন জীর্ণশীর্ণ, অন্ধকার। মহিলার মতো দেখতে একজন কিছু একটা রান্না করছে, কাপড় পরা, ঘোমটা দেয়া, কিন্তু তার মুখ দেখা যাচ্ছিল না। তার আশেপাশে 3-4টা বাচ্চা ঘুরঘুর করছিল। বাচ্চাগুলোর বয়স হবে আনুমানিক 3 থেকে 6 বছরের মধ্যে। তাদের আলাদা আলাদা বয়স ছিল, সেটা দেহের আকৃতি দেখেই বোঝা যাচ্ছিল। বাচ্চাগুলো দেখতে অনেক কালো, চোখগুলো মার্বেলের মতো নীল রঙের, মাথার চুল ছোট, কোকড়ানো। তারপর মহিলা একটি পাত্রে আমাকে কিছু একটা খেতে দিল। তখন বাচ্চাগুলো আমার আশেপাশে চলে আসলো এবং তাদের নীল রঙের চোখ দিয়ে জলজল করে আমার দিকে তাকিয়ে থাকলো, যেন কতদিন ধরে খায় না। এই বয়সে বাচ্চারা প্রচুর দুষ্টু প্রকৃতির হয়, এটাই স্বাভাবিক, কিন্তু এরা এমন মনমরা হয়ে তাকিয়ে থাকলো। প্রতিবারের মতো এইবারও মেয়েটি আমাকে আসতে দিতে চাইছিল না। এক কথায় বলতে গেলে জোর করে চলে আসলাম। তারপর ফজরের আজানের ওয়াক্তে আমার ঘুম ভাঙে। আমি একটা বিষয় খেয়াল করলাম, টানা 3 দিন একই সময় ঘুম ভেঙে যায়, ঠিক ফজরের আজানের আগ মুহূর্তে। বিষয়টা আমাকে ভাবিয়ে তুলল, কিন্তু দুঃস্বপ্ন ভেবে পাত্তা দেয়নি। দরকারি ব্যবসায়িক কারণবশত আমি ঢাকা চলে আসলাম। যেহেতু আমার দোকান ঢাকায়, শরীর অসুস্থ লাগছিল, তাই দোকান থেকে রুমে ফিরে শুয়ে থাকি। ঢাকার বাসায় আমরা 5 জন, 2 রুমমেটের ফ্ল্যাট, ব্যাচেলার থাকি। সবার আগে বাসায় চলে আসায় আমি একাই ছিলাম রুমে। হঠাৎ করে ঘুমিয়ে পড়ি। ঘুম ভেঙে যায় পাশের রুম থেকে আসা একটা সাউন্ডে। মনে হচ্ছে কেউ হাঁটাচলা করছে, কিন্তু মেইন গেট তো লক করেছি আমি নিজেই। আমি ছাড়া তো কেউ ছিল না বাসায়। তাহলে কে আসলো এই রুমে? গিয়ে দেখি কেউ নেই। ভাবলাম মনের ভুল। সময়টা তখন মাগরিবের আজানের আগ মুহূর্ত। তখন থেকে ফিল করতে থাকি আমার সাথে কেউ একজন আছে। সব সময় না, হঠাৎ হঠাৎ। রাতে ছাদে যাই মাঝে মধ্যে। অনেকটা সময় পার করতাম ছাদে, কারণ 7 তলার ওপরে বাতাস লাগতো সব সময়। একদিন হঠাৎ করে মনে হলো কেউ আমার পাশে আছে। 3-4 বছর ধরে একই বাসায় আছি, কোনোদিন এমনটা হয়নি। আমি তাড়াতাড়ি করে রুমে চলে যাই। সেই থেকে আমি আর একা ছাদে যাওয়ার সাহস পাইনি। ফজরের নামাজ পড়ার জন্য অ্যালার্ম দিয়ে রাখতাম প্রতিদিন। একদিন আজানের আগেই আমার ঘুম ভেঙে যায়। মোবাইলে দেখলাম আজানের সময় হয়ে গেছে প্রায়। আর ঘুমিয়ে লাভ নেই। অজু করে রেডি হতে হতে আজান দিয়ে দেবে। অজু করতে গিয়ে দেখি পানি নেই। এমন সময় পানি ছাড়তে হলে নিজেকেই যেতে হবে, তাই সোজা চলে গেলাম নিচে। ঝামেলাটা হয় ফিরে আসার সময়। আমরা বিল্ডিংয়ের 7 তলায় থাকি। যখন 5 তলায় আসি তখন একটা কালো বেড়াল বিকট শব্দ করে এক লাফে আমার ঘাড়ের ওপর দিয়ে চলে গেল। বেড়ালটা হাওয়ায় মিলিয়ে গেল। আমি প্রচুর ভয় পেয়ে যাই। যত দ্রুত সম্ভব দৌড়ে রুমে চলে আসি, আর তখনই ফজরের আজান দেয়। কিন্তু এত বছর ধরে থাকি, কোনোদিন আমাদের বিল্ডিংয়ে কোনো কালো বেড়াল দেখিনি। তারপর আর সহ্য করতে না পেরে আম্মু আব্বুকে সব খুলে বলি। আমি সহজে কিছু বলি না, কারণ আম্মু আর আব্বু খুব টেনশন করেন। তারপর গ্রামের বাড়ি চলে যাই, কারণ আমি অনেক ভয় পেয়েছিলাম। এলাকার মসজিদের ইমাম সাহেবকে বিষয়টা জানাই। তিনি আমাকে ঝাড়ফুঁক করে দেন। আলহামদুলিল্লাহ, তারপর থেকে সবকিছু নর্মাল হয়ে যায়। ঘটনা এই জায়গায় শেষ হলে পারত, কিন্তু কে জানতো আমার জন্য সামনে আরো কিছু অপেক্ষা করছে। প্রায় 1 বছর পর আবার আগের মতো ফিল করতে থাকি। কেন যেন মনে হয় আমার সাথে কেউ আছে। সব সময় না, মাঝে মধ্যে। মনের ভুল ভেবে উড়িয়ে দেই। সময়টা শীতকাল, শুক্রবার রাতে বন্ধুরা
ব্যাডমিন্টন খেলছিলাম। রাত তখন 10:30। রিফাত একটা জরুরি কাজের জন্য ঢাকা চলে যাবে। আমাকে বলল এগিয়ে দিয়ে আসার জন্য। আমি আর রিফাত রওনা হলাম, সাথে সৌরভকে নিলাম। রিক্সা নিয়ে 3 জন চলে গেলাম খানবাড়ি টোল প্লাজায়, পদ্মা সেতুর টোল বক্স, মামা পয়েন্ট। প্রায় 1 ঘন্টা দাঁড়িয়েছিলাম, কিন্তু কোনো বাস থামেনি। এদিকে রাত গভীর হচ্ছে, ঘড়িতে প্রায় 11:30। তখন রিফাত সিদ্ধান্ত নিল বাসায় চলে যাবে। গ্রাম এলাকায় এত রাতে রিক্সা পাওয়াটা সহজ বিষয় নয়, তা আবার শীতকাল। অনেক কষ্ট করে রিক্সা পেয়ে যাই। রিক্সা চলতে লাগলো, চারিদিকে কুয়াশা, থমথমে পরিবেশ। আমরা বিষয়টা উপভোগ করছিলাম আর গল্প করছিলাম। একটা কথা বলে রাখা ভালো, আমাদের 3 বন্ধুর বাসা 3 এলাকায়। সৌরভের বাসা আগে, তাই ও নেমে যায় বাসার কাছে। মাঝে আমার বাসা, শেষে রিফাতের। রিফাতের বাসায় যাওয়ার 2টা পথ আছে, একটা আমার বাসার সামনে দিয়ে, আর একটা পথ বাসা থেকে একটু দূরে। 10-12 মিনিট হাঁটার রাস্তার সমান দূরত্ব। কিন্তু রিক্সাওয়ালা মামা আমার বাড়ির সামনের রাস্তা দিয়ে যেতে নারাজ। রিক্সাওয়ালা মামা বললেন, এই রাস্তা দিয়ে গেলে চলেন, নাহলে আমারে ছেড়ে দেন। কোনো উপায় না পেয়ে আমি নেমে পড়ি। চিন্তা করলাম 10-12 মিনিটের পথ হেঁটেই চলে যেতে পারবো। রিফাতের সাথে বিদায় নিয়ে ফোনের ফ্ল্যাশ লাইটের আলোয় চলতে শুরু করলাম। চারিদিকে কুয়াশা, থমথমে পরিবেশ, নীরব হয়ে আছে চারপাশ। রাস্তায় কেউ নেই বললেই চলে। রাস্তার পাশে একটা পারিবারিক কবরস্থান আছে, সেখানে সোলার প্যানেলের লাইট জ্বলছে। কিন্তু সমস্যা হয় সেখান থেকেই। হঠাৎ করে মনে হয় আমার সাথে কেউ আছে, কেউ হাঁটছে। শরীর ভার হয়ে গেল। আমি স্থির হয়ে দাঁড়িয়ে পড়লাম। মনে হলো সেও দাঁড়িয়ে আছে। ফোনের ফ্ল্যাশ লাইট দিয়ে আশেপাশে দেখতে লাগলাম, কেউ নেই, থাকার কথাও না। শীতের রাত, ঘড়িতে সময় রাত 12টা। আমি ভয় পেয়ে গেলাম। মহান আল্লাহ তাআলাকে স্মরণ করতে লাগলাম। আমার সর্বশক্তি দিয়ে সূরা পড়তে লাগলাম আর দ্রুত হাঁটা শুরু করলাম। তখনই ফিল করতে পারলাম আমার সাথে দ্রুত কেউ হাঁটছে। একটা পর্যায়ে আমি দৌড়াতে শুরু করলাম। আমাদের মসজিদের সামনে আসার পর আমার শরীর হালকা হয়ে যায় আর আমি সবকিছু স্বাভাবিক বোধ করি। ভয়ে আমার চোখ দিয়ে পানি চলে আসে। শীতের রাতে যখন মানুষ শীতে কাঁপছে, তখন আমি ঘেমে পুরো ভিজে গেছি। বাসায় গিয়ে কাউকে কিছু বলি না, কারণ দেরি করে বাসায় ফিরেছি, বকা খাবো, সবাই টেনশন করবে। আপনার সাথে যদি এমনটা ঘটে, আপনার আশেপাশে কেউ নেই অথচ আপনি ফিল করছেন এমন কিছু, কেমন লাগবে? আমার জায়গায় নিজেকে ভাবুন। তারপর থেকে আগের মতো ফিল হতে লাগলো আমার সাথে কেউ আছে। আমি সাধারণত রাত করেই বাসায় ফিরি, কিন্তু তারপর থেকে সন্ধ্যার আগে বাসায় চলে আসতাম। হঠাৎ একদিন আম্মু জিজ্ঞেস করলো, কিছু হয়েছে কারো সাথে? আগে তো ফোন দিয়ে বাসায় আনা লাগতো, এখন তাড়াতাড়ি আসিস। আগে তো নামাজ পড়তি, এখন তো নামাজের কথাই শুনতে পারিস না, কি হয়েছে তোর? আমি কিছু বলি না, হেসে উড়িয়ে দিয়ে বলি, কিছু না আম্মু। আমার ছোটবেলা থেকেই ঘুমের মধ্যে বোবায় ধরে। এই জীবনে অনেকবার ধরেছে, অনেক চিকিৎসা করিয়েছে, কিন্তু কোনো কাজ হয়নি। তবে আগের থেকে এখন কিছুটা কম। একদিন রাতে ঘুমিয়ে পড়ি, বোবায় ধরে। অনেক কষ্টে স্বাভাবিক হই। যাদের ধরে তারাই বুঝবেন। বোবায় ছেড়ে দেওয়ার পর চোখ মেলে তাকিয়ে দেখি আমার পায়ের সামনে কেউ দাঁড়িয়ে আছে, একটা কালো ছায়া। কিছু বুঝে ওঠার আগেই ছায়াটা আমার পায়ের সামনে থেকে খাটের সাইড ধরে আমার মাথা বরাবর এসে মিলিয়ে যায়। ভয়ে আমার শরীর পাথর হয়ে যায়। আমি চিৎকার দিয়ে উঠি। আমার চিৎকারে সবার ঘুম ভেঙে যায়। তারপর আব্বু আম্মুর সাথে সবকিছু আমি শেয়ার করি। তারা বলেন, এত কিছু হয়ে গেছে, কেন বলিসনি? তারপর 2-3 দিন পর কোনো এক শনিবারে একজন কবিরাজ বাসায় আসেন। তার বাড়ি নিমতলা, সিরাজদি খান, মুন্সিগঞ্জ। শুধুমাত্র ইদানিং ঘটে যাওয়া ঘটনাগুলোই তাকে জানাই। গত বছরের কুয়াকাটা ট্যুর সম্পর্কে কিছু বলিনি। তারপর মোমবাতি, আগরবাতি ইত্যাদি নিয়ে তিনি আসনে বসেন। তার পালিত জিনকে আহ্বান করেন। কবিরাজ বলেন, বাবা, তুমি কি গত বছর কোনো পিকনিকে গিয়েছিলা সাগরের পারে? আমি বললাম, সাগরের পার বলতে আমি কুয়াকাটা ট্যুরে গিয়েছিলাম। সমস্যাটা সেখানেই হয়েছে, তোমার শরীরে পরীর আসর হয়েছে। তুমি তাদের সাথে বেয়াদবি করেছ। কিভাবে বেয়াদবি করলাম? ওরা 7 জন, সবাই পরী। ওরা সবাই একসাথে চলাচল করে। ওদেরকে কোনোভাবে তুমি বিরক্ত করেছ। যখন রাতে তুমি সাগরের পাড়ে যাচ্ছিলে, তারা ওই পথ ধরেই যাচ্ছিল। তুমি তাদের পথে বাধা হয়ে দাঁড়িয়েছ। কপাল ভালো, তখন তোমার কোনো ক্ষতি করেনি। হঠাৎ করে যখন তোমার আশেপাশে তারা চলে আসে, তখন বুঝবে তারা তোমাকে ডিস্টার্ব করতে আসে। আমি কিন্তু কুয়াকাটা গিয়েছিলাম 1 বছর আগে।
এতদিন তো কিছু হয়নি, তাহলে এখন কেন হচ্ছে? তুমি কোনো হুজুরকে দিয়ে ঝাড়ফুঁক করিয়েছিলে? সেই ঝাড়ফুঁকের মেয়াদ শেষ হয়ে গেছে। এখন আমি কিভাবে মুক্তি পাব? 41 দিনের মধ্যে যে কোনো কবরস্থানে গিয়ে আল্লাহর কাছে মাফ চাইবে, তারপর তাদের কাছে মাফ চাইবে। দিন রাত যে কোনো সময় গেলেই হবে, তবে একটা কথা মাথায় রাখবে, তোমাকে পাক পবিত্র অবস্থায় যেতে হবে। এটা তাদের শর্ত। 41 দিনের মধ্যে না গেলে তোমার ক্ষতি হবে। তারপর কবিরাজ আমাকে নিয়ম কানুন সব শিখিয়ে দেন। বাসায় গিয়ে পাক পবিত্র হয়ে দুপুরে চলে গেলাম সাতঘড়িয়া কবরস্থানে। প্রথমে জোহরের নামাজ শেষ করে চলে গেলাম কবরস্থানের ঠিক মাঝে। তখন কেউ ছিল না আশেপাশে। পশ্চিম দিকে মুখ করে দাঁড়িয়ে কবিরাজের দেখানো নিয়ম অনুযায়ী আল্লাহর কাছে মাফ চাইলাম। তারপর তাদের কাছে। তারপর আমি একটা জিনিস লক্ষ্য করলাম, আমার শরীর হঠাৎ করেই হালকা হয়ে গেল। আলহামদুলিল্লাহ, এরপর থেকে আর কিছু ঘটেনি। আমি এখন সুস্থ, আলহামদুলিল্লাহ। এই বলেই তিনি তার ঘটনা শেষ করেছেন। আশা করছি তার ঘটনাটি এতক্ষণ যারা শুনলেন আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের জানাবেন কমেন্ট সেকশনে। আর আরও যদি ভালো লাগে তাহলে এই লিঙ্কটা শেয়ার করবেন সবার সাথে। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আপনাদের সবার নিশ্চয়ই মনে আছে আত্মাবন্দি জাদুর কথা। হ্যাঁ, আজকে আমরা নিয়ে এসেছি আত্মাবন্দি জাদুর দ্বিতীয় পর্ব। কিরে ভাই, চলুন, ফার্স্ট পার্টি কি ছিল? কথা না বাড়িয়ে কখন গেল? ভয় রাজ্যে হারাতে গিয়ে পথ হারিয়ে ফেলছেন না তো? জি হ্যাঁ, সবার সাথে আপডেটেড থাকতে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন আর ঘন্টা বাজিয়ে দিন। আজ আবার শুনতে পাচ্ছেন শব্দটা? ভয়ের আরেক নাম ভূত.com with Russell. ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। কোনো কথা না বাড়িয়ে আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। যেভাবে লেখা আছে সেভাবেই পড়ে শোনাচ্ছি। প্রিয় রাসেল ভাই, আশা করি ভালো আছেন, কারণ আমি জানি আপনি সবসময় ভালোর দলে থাকেন। গত কয়েকদিনের ঘটনা শুনে আমার কাছে একটুও ভয় লাগছে না, তাই আজকে আমার সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো লিখতে বসলাম। জানি না ঘটনাগুলো কতটা ভয়ঙ্কর, তাও লিখে পাঠালাম। যদি ভালো লাগে তাহলে পড়ে শোনানোর অনুরোধ রইল। আমার কাছে অনেকগুলো ঘটনা রয়েছে, আস্তে আস্তে সবগুলো সময় করে লিখব। এবার মূল ঘটনায় যাওয়া যাক। আমার নাম মেহেদি হাসান, ঠিকানা যশোর জেলা মনিরামপুর থানার কোনো একটা গ্রামে। কিছু কারণে গ্রামের নামটা উল্লেখ করলাম না। ঘটনা শুরু করি। যখন ক্লাস 8-এ পড়ি তখন থেকেই শুরু। আমি আমাদের গ্রামের একটা মাদ্রাসায় পড়াশোনা করি। মাদ্রাসার একটু বর্ণনা না দিলেই নয়, কিছুটা বর্ণনা দিচ্ছি। মাদ্রাসাটির সামনে একটা মাঠ আছে। মাঠের পূর্ব ও দক্ষিণ পাশে মাদ্রাসার ভবন, মাঠের পশ্চিম পাশে হেফজোখানা, আর মাঠের উত্তর দিকে অনেক পুরনো একটা খাল। খালের পাশ দিয়ে অনেক বড় বাঁশ বাগান। তো মূল ঘটনায় আসা যাক। ক্লাস 8-এর পরীক্ষার জন্য মাদ্রাসার শিক্ষকগণ সিদ্ধান্ত নিলেন এবারের ব্যাচের ছাত্ররা রাতের বেলায় মাদ্রাসায় এসে গ্রুপ স্টাডি করবে। যেই বলা সেই কাজ। পরদিন থেকে শুরু হলো রাতে সবাই মিলে মাদ্রাসায় গ্রুপ স্টাডি করা। রাতে ছাত্ররা সবাই মাদ্রাসায় থাকবে, কেউ বাসায় যেতে পারবে না পরীক্ষার আগ পর্যন্ত। ভালোই চলছিল আমাদের রাতের গ্রুপ স্টাডি। বলে রাখি, আমাদের রাতের গ্রুপ স্টাডি শুরু হয়েছিল অগাস্ট মাস থেকে। একদিন রাত আনুমানিক 11টার দিকে হঠাৎ ইলেকট্রিসিটি চলে যায়। সেদিন প্রচণ্ড গরম পড়েছিল, তাই আমরা 5 জন বন্ধু মিলে রুম থেকে বাইরে চলে আসি বাইরের হাওয়া খেতে। স্যার দেখে ফেললে প্রবলেম হতে পারে, তাই আমরা সিদ্ধান্ত নিলাম স্যারদের চোখ ফাঁকি দিয়ে কোনো এক জায়গায় লুকিয়ে থাকব। যেই বলা সেই কাজ। তখন আমাদের মাদ্রাসার মাঠে একটা কুয়া জাতীয় কিছু ছিল, যেটার ভেতরে বৃষ্টির পানি ধরে রাখা হতো, কিন্তু সেটা এখন অকেজো হয়ে পড়ে আছে, যার ফলে সেই কুয়ার ভেতরে কোনো পানি ছিল না। সেই কুয়ার ভেতরে নামার জন্য সিঁড়ি ছিল। আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিলাম এই কুয়ার ভেতর গিয়ে লুকিয়ে থাকবো, যেন স্যারেরা দেখতে না পায়।
একে একে সবাই সেই কুয়ার ভেতরে নেমে সেই সিঁড়ির ওপরে একে একে বসলাম। আমাদের ভেতরে একজনের নাম ছিল মিজান। সে খুব সুন্দর গজল গাইতো, আর সে কারণেই তার কাছে সবসময় একটা MP3 থাকতো গজল শোনার জন্য। তখন আমি মিজানকে বললাম, মিজান, তোর MP3টা চালাতো, একটু গজল শুনি, সময়টা ভালো কাটবে। তখন সবাই বলল, হ্যাঁ মিজান, গজল ছাড়। মিজানও গজল ছেড়ে দিল। শুনতে খুবই ভালো লাগছিল। আনুমানিক 20 থেকে 25 মিনিট পরে কেমন যেন একটা দুর্গন্ধ, সবার পেটের ভেতর থেকে নাড়ি ফুড়ি যেন বেরিয়ে আসার উপক্রম। তখন আমাদের কারো কাছে টর্চ লাইট না থাকায় দুশ্চিন্তায় পড়ে গেলাম। হঠাৎ দুর্গন্ধটা আসছে কোত্থেকে? তখনই আমার মাথায় আসলো, আমার কাছে রাতের বেলা সবসময় একটা গ্যাস লাইট থাকে। সেই গ্যাস লাইটে আবার একটা টর্চ লাইটও আছে। তৎক্ষণাৎ আমি সেই টর্চ লাইটটা বের করে লাইট মারার পর যেটা দেখলাম, সেটা দেখার জন্য আমরা কেউই প্রস্তুত ছিলাম না। লাইট মারার পরে দেখলাম অসংখ্য মানুষের আধা গলা লাশ। এই দুর্গন্ধ সেখান থেকেই আসছে। এটা দেখার পরে আমার বন্ধু রফিক সাথে সাথে অজ্ঞান হয়ে পড়ে। এবার তাকে নিয়ে পড়লাম আর এক বিপদে। 2 জন ছিল যারা, তারা এটা দেখার পরই উঠে দৌড় দিল। আমি আর মিজান রফিককে নিয়ে তাড়াহুড়ো করে কুয়ার ভেতর থেকে বেরিয়ে আসলাম। বাইরে এসে দেখি আগে যারা বেরিয়ে দৌড় দিয়েছে তারা কিছু দূরে অজ্ঞান হয়ে পড়ে আছে। এবার আমি আর মিজান আল্লাহর কাছে সাহায্য চাওয়া শুরু করলাম। এদের রেখে আমি আর মিজান যেতেও পারছি না। মোট 3 জন মানুষের জ্ঞান নেই, তাদেরকে 2 জন মানুষের পক্ষে নিয়ে যাওয়া সম্ভব নয়। আল্লাহর উপরে ভরসা করে এক একজনকে রুমে নিয়ে আসলাম। রুমে এসে ওদের 3 জনের মুখে পানি ছিটিয়ে দিলাম। অনেক কষ্টে জ্ঞান ফেরালাম আর সবাইকে বললাম, এই ঘটনা যেন আমাদের 5 জনের বাইরে না যায়। গেলে কিন্তু বিপদ আমাদেরই হবে। প্রিন্সিপাল হুজুর যদি জানতে পারেন তাহলে কিন্তু খুব খারাপ হবে। সেই রাতটা কোনোভাবে পার করলাম। পরের দিন সকালবেলা আমাদের সবার শরীরে প্রচণ্ড জ্বর। ডাক্তার দেখিয়ে ওষুধ খেয়েও কোনো লাভ হচ্ছিল না। তাই আমাদের মাদ্রাসার কারি হুজুরকে বলে ঝাড়ফুঁক করিয়ে নিলাম এবং হুজুর সবাইকে পানি পড়া দিলেন, একটা করে তাবিজও দিলেন। আর হুজুর সবাইকে সাবধান করে দিলেন ওই স্থানে যেন রাতের বেলায় আমরা কখনোই না যাই। কি ভাবছেন ঘটনা শেষ? না, এখান থেকেই মূল ঘটনার শুরু। সবাই তাবিজ কাছে রাখতে পারলেও আমি আমার কাছে তাবিজটা রাখতে পারলাম না। বাসার যদি কেউ আমার শরীরে তাবিজ দেখে ফেলে তাহলে নানান প্রশ্নের সম্মুখীন হতে হবে। আমি কাউকে না জানিয়ে তাবিজটি নদীতে খুলে ফেলে দেই। তাবিজটি খুলে ফেলার 2 দিন পরে রাতে পড়াশোনা খাওয়া দাওয়া শেষ করে সবাই ঘুমিয়ে পড়েছি। সঠিক সময়টা বলতে পারবো না। আনুমানিক মধ্যরাতের পরে কে যেন আমাকে ডাকছে। ভালো করে খেয়াল করে শুনি মিজান আমাকে ডাকছে, বলে, কারি হুজুর তোকে ডাকছে। আমি ভাবলাম তাবিজটা খুলে ফেলে দিয়েছি, তাই কারি হুজুর হয়তো সেটা বুঝে গিয়েছেন এবং সে কারণেই ডাকছেন। বলে রাখা ভালো, কারি হুজুর আমাদের মাদ্রাসার হেফজোখানার টিচার, তাই রাতে মাদ্রাসাতেই তিনি থাকতেন। আমি উঠে চোখ ডলতে ডলতে গেঞ্জিটা পরে আস্তে আস্তে দরজাটা খুলে বের হলাম, সাবধানে যেন কারো ঘুম নষ্ট না হয়। আমি রুম থেকে বের হবার সাথে সাথে মিজান বলল, এত সময় লাগে কেন তোর? এই বলে মিজান সোজা পশ্চিম দিকে হাঁটা শুরু করলো। মাদ্রাসার হেফজোখানা পশ্চিম দিকে অবস্থিত, তাই আমি মিজানের পেছন পেছন হাঁটা শুরু করলাম। একটা জিনিস লক্ষ্য করলাম, মিজান অন্যান্য দিনের তুলনায় স্বাভাবিক গতির থেকেও অনেক দ্রুত হেঁটে চলেছে। আমি পেছন থেকে মিজানকে ডাকলাম, কিরে মিজান, এত দ্রুত হাঁটছিস কেন? মিজান আমার কথার কোনো উত্তর না দিয়ে সোজা হেঁটে যাচ্ছে। হঠাৎ করে হাঁটতে হাঁটতে সে মাদ্রাসার পাশ দিয়ে একটা খাল চলে গেছে, সেই খালের দিকে হাঁটা শুরু করলো। আমি পেছন থেকে বললাম, কিরে মিজান, ওইদিকে কেন যাচ্ছিস? মিজান রাগান্বিত কণ্ঠে বলল, এত কথা বলিস কেন? হুজুর তোর ওপরে অনেক রেগে আছে, কথা না বলে আমার সাথে সাথে আয়। আমি ভাবলাম হয়তোবা হুজুর বিষয়টা জেনে আমার উপরে অনেক রেগে আছেন। আমিও সেই মিজানের পিছু পিছু খালের দিকে হাঁটা শুরু করলাম, কিন্তু কিছুতেই মিজানের সঙ্গে হেঁটে পারছি না। হঠাৎ করে পেছন থেকে কে যেন বলে উঠল, এই সামনের দিকে আর এগোস না। আমি পেছন ফিরে দেখলাম কারি হুজুর পেছন থেকে আমাকে ডাকছে। প্রচণ্ড রাগান্বিত কণ্ঠে আমাকে বলল, তোকে আগে বলেছি রাত্রে রুম থেকে বের হবি না, তারপরেও রুম থেকে কেন বের হলি? আমি হুজুরকে বললাম, আপনি তো আমাকে ডেকে পাঠিয়েছেন মিজানকে দিয়ে। হুজুর বলল, আর একটা কথা বলবি না, যেখানে দাঁড়িয়ে আছিস দাঁড়িয়ে থাক। তারপর হুজুর দোয়া পড়ে আমাকে দূর থেকে ফু
ফোঁ দিয়ে ছেড়ে দিলেন। ছেড়ে দেওয়ার সাথে সাথে খালের ওই পাশ থেকে শিয়াল কুকুরের আর্তনাদ ভেসে আসতে লাগলো। তখন আমি প্রচণ্ড ভয় পাই। হুজুর বলেন, এখন আর ভয়ের কিছু নেই, রুমে যা, আর একবার খেয়াল করে দেখবি মিজান রুমে আছে কিনা। হুজুর আরও বলেন, তোকে আজকে খালের ভেতরে নিতে পারলে খুব জঘন্যভাবে মেরে ফেলতো। আমি যে তাবিজটা দিয়েছিলাম সেটা কোথায়, ফেলেছিস কেন? আমি হুজুরকে কোনো উত্তর দিতে পারিনি। হুজুর আরও বলল, তোরা যে ওই কুয়ার ভেতরে গিয়েছিলি, ওখানে একটা খারাপ জিনের পরিবার থাকে। তোরা ওখানে গিয়ে ওদের এক সন্তানের ঘাড়ের ওপরে পা দিয়েছিলি, আর সেই কারণে ওরা খেপে গেছে। আমি যে তাবিজটা দিয়েছিলাম ওটা যদি তোর কাছে থাকতো তাহলে আজকে তোর সাথে এটা ঘটতো না। হুজুর আবার একটা তাবিজ দিয়ে বললেন, এবার এটা যেন না হারায়। আমি বারবার সাহায্য করতে পারবো না, তাই ভুলেও তাবিজটি হারাবি না। আমি কোমরে তাবিজটি বেঁধে রাখলাম যেন না হারায়। তারপর ভালোই কাটছিল দিনকাল। ঘটনা এখনো বাকি আছে। প্রায় 2 বছর পরে একদিন বিকেলে ফুটবল খেলে সবাই বাসায় এসে দেখি আমার মাজায় সেই তাবিজটা নেই। আমি ভাবলাম অনেক দিন হয়ে গেছে, আর কিছু হবে না। এই ভেবে আমি বাজারের দিকে গেলাম। সেদিন আবার হাটবার, তাই বাজার করতে হবে, সেই উদ্দেশ্যে রওনা দিলাম বাজারের দিকে। বাজারে গিয়ে বন্ধুদের সাথে আড্ডা দিতে দিতে কখন যে রাত 10টা বেজে গেল সেই দিকে খেয়ালই নেই। ঘড়ির দিকে তাকিয়ে অবাক হলাম, এত রাত হলো কিভাবে? আমি এমন অন্যমনস্ক আগে কখনো হইনি। মনে মনে ভাবছি, মা আজকে বাসায় গেলে খুব বকবে। মাছ কিনতে হবে, এত রাতে মাছ কোটাকুটি না। 7-5 না ভেবে বাজার ঘাট কমপ্লিট করে বাসার দিকে হাঁটা দিলাম। বাসায় হেঁটে যেতে 15 থেকে 17 মিনিট লাগবে, মেঠো পথ, তাই কোনো ভ্যানও পাওয়া যাবে না। আস্তে আস্তে হাঁটা শুরু করলাম। 5 মিনিট হাঁটার পরে খেয়াল করলাম পেছনে কি যেন একটা আছে। ঘাড় না ঘুরিয়ে পুরো শরীরটা ঘুরিয়ে দেখলাম কেউ নেই। আবার সামনের দিকে হাঁটা শুরু করলাম। হঠাৎ করে একটা বেড়াল আমার পেছন দিক থেকে এসে আমার সামনের রাস্তা কেটে দিল। মুরব্বীদের মুখে বলতে শুনেছি, বেড়াল বা কুকুর রাস্তা কাটলে সামনে বিপদ থাকে। কে জানতো আমার সামনে এত বড় বিপদ অপেক্ষা করছে। তার 2 মিনিট পরে পেছন দিক থেকে কে যেন ডাক দিল, চেনা কণ্ঠ। পেছন ফিরে কাউকে দেখলাম না। আবার হাঁটা শুরু করলাম। এবার পেছন থেকে কেউ একজন আমাকে ডাকলো, আমি মিজান, অনেক দিন কাঁচা মাছ খাইনি, দিবি ওই মাছটা? এইবার আমি বুঝতে পারলাম আমার সাথে খুব খারাপ কিছু ঘটতে চলেছে। হুজুরের সেই কথাগুলো এখন মনে পড়ছে। এই তাবিজটা যেন কখনো না হারাই বলেছিলেন হুজুর। আমার বিকেলেই হুজুরের সাথে দেখা করা উচিত ছিল, পাত্তা দেয়নি। হঠাৎ করে সেই কুয়ার ভেতর থেকে যেই মাংস পচা গন্ধ পেয়েছিলাম সেই গন্ধ নাকে আসলো। মনে সাহস রেখে পেছন দিকে লাইট মেরে দেখি বিকৃত চেহারার কি যেন একটা দাঁড়িয়ে আছে। দেখতে অনেকটা মানুষের মতো, লম্বা, কিন্তু চোখটা অস্বাভাবিক। আমি আর কিছু না ভেবে বাজারের ব্যাগটা ফেলে সোজা বাড়ির দিকে দৌড় দিলাম। কিন্তু তাদের সাথে কি আর দৌড়ে পারা যায়? কিছু দূর যেতে না যেতেই তারা আমাকে ধরে ফেললো। আমি আমার শরীরের সবটুকু শক্তি খাটিয়েও পেরে উঠছিলাম না, এবং বল খাটানোর ফলে সে অনেক রাগান্বিত হয়ে পড়ল এবং আমাকে শূন্যে তুলে মাটিতে আছড়ে ফেলল। তীব্র ব্যথাতে আমার জীবনটা বের হয়ে যাওয়ার উপক্রম। আছাড় মারায় আমার শরীরের এতটুকু বল আর অবশিষ্ট থাকলো না। সেই পিশাচটা তার মুখ দিয়ে যেন কেমন একটা আওয়াজ করছিল আর বলছিল, আজকে তোকে কে বাঁচাবে? এই বলে সে আমার বুকের ওপরে এসে বসলো। আমার কোনো কিছু করার শক্তি ছিল না। মনে মনে আল্লাহকে ডাকলাম, হে আল্লাহ, তোমার এই অধম বান্দা খুব বিপদে পড়েছে, তুমি সাহায্য করো। হঠাৎ করে দেখলাম পেছন থেকে একটা আলো আসলো। তারপরে আমি জ্ঞান হারালাম। আমার আর কিছু মনে নেই। জ্ঞান ফিরে দেখি আমি হসপিটালে। আমার পাশে আম্মু আব্বু বসে আছে। আম্মু খুব কান্নাকাটি করছে। আম্মুর মুখ থেকে শুনি আমার 3 দিন পর জ্ঞান ফিরেছে। জ্ঞান ফেরার পরে আম্মু আমার কাছে জিজ্ঞেস করলো কি হয়েছিল। আমি সবকিছু খুলে বললাম। মোটামুটি সুস্থ হতে আরো 7 দিন লেগে গেল। 7 দিন পরে বাসায় এসে আব্বু সেই কারি হুজুরের শরণাপন্ন হলেন। হুজুর আমাদের বাসায় আসলেন। তারপর আমার মুখ থেকে সব ঘটনা শুনে হুজুর বললেন, আমি 2 দিন পরে তোমাদের বাসায় এসে ট্রিটমেন্ট করব। 2 দিন পরে হুজুর আবার আমাদের বাসায় আসলেন রাতের বেলা। এসে আমাকে নিয়ে উঠোনের মাঝখানে বসালেন। উঠোনের মাঝখানে একটা গোল বৃত্ত আঁকলেন। তারপর হুজুর তার নিয়ম মাফিক কিছু কাজ করলেন। হুজুর কিছুক্ষণ ধ্যান করার পরে হুজুরের ভেতরের সেই জিনটা হাজির হলো। হুজুর সেই জিনকে জিজ্ঞেস করলেন,
তুই এর পেছনে এখনো লেগে আছিস কেন? জিন উত্তর দিল, এই ছেলেটার জন্য তার সন্তান নাকি পঙ্গু হয়ে গেছে, একে শেষ না করে সে কিছুতেই পেছন ছাড়বে না। হুজুর আর জিনের মধ্যে অনেকক্ষণ কথা কাটাকাটি হলো। এক পর্যায়ে জিনটাকে তিনি বুঝাতে সক্ষম হলেন তার সন্তান পঙ্গু হওয়ার পেছনে এর কোনো হাত নেই। এরপরে সে কিছু শর্ত দিল, মানতে পারলে সে দূরে সরে যাবে এবং যদি না মানা হয় তাহলে বিপদ। শর্তগুলো হলো একটা খাসি, মোরগ ও বড় কাতলা মাছ দিয়ে আসতে হবে খালের ওই পারে, তাহলে আমার থেকে সে দূরে সরে যাবে। পরের দিন রাতে হুজুর গিয়ে খালের ওই পারে জিনিসগুলো রেখে আসলেন। তারপরে তাবিজ ছাড়া 1 বছর কেটে গেছে। আল্লাহর রহমতে আর কোনো সমস্যা হয়নি। এই ছিল ঘটনা। ঘটনাটি পড়ে শোনানোর অনুরোধ জানিয়েছেন তিনি। থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ঘটনার জন্য। আমি সবাইকে অনুরোধ করব, ঘটনা লেখার পরে যদি একবার নিজে রিডিংটা পড়ে নেন তাহলে হয়তো অনেক সমস্যায় আপনার চোখে পড়বে। সেই কাজটা যদি করেন তাহলে আমাদের জন্য অনেক কষ্ট কমে যায় এবং আমরা আরও নতুন নতুন ঘটনার দিকে মনোযোগ দিতে পারি। থ্যাংক ইউ সো মাচ আমাদের সঙ্গে থাকার জন্য। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আপনাদের সবার নিশ্চয়ই মনে আছে আত্মাবন্দি জাদুর কথা। হ্যাঁ, আজকে আমরা নিয়ে এসেছি আত্মাবন্দি জাদুর 2য় পর্ব। কিরে ভাই, চলুন, ফার্স্ট পার্টি কি ছিল? কথা না বাড়িয়ে শুরু। কখন গেল? ভয় রাজ্যে হারাতে গিয়ে পথ হারিয়ে ফেলছেন না তো? জি হ্যাঁ, সবার সাথে আপডেটেড থাকতে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন আর ঘন্টা বাজিয়ে দিন। ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। বাংলাদেশ সময় রাত 11:19 আমরা রাসেল আছি আপনাদের সাথে এবং চলছে কুয়াকাটার কালো ছায়া। আমার সঙ্গে একজন অতিথি আছেন, আরও কিছু ইমেল আছে, সেই ইমেল আমি যাব। ছোট্ট করে অতিথির সঙ্গে একটু কথা বলে নেই। আপনি কেমন আছেন জীবন? কোথা থেকে বলছেন যদি সবাইকে একটু বলতেন। আসসালামু আলাইকুম ভাইয়া, আমি জীবন বলছি খুলনা দৌলতপুর থেকে। আমাকে কি শোনা যাচ্ছে? আপনাকে আমরা পরিষ্কারভাবে শুনতে পাচ্ছি এবং খুলনার স্টোরি খুবই খুবই সুন্দর হয়, খুবই স্পেশাল হয়। সো আজকে আপনি খুলনার কোনো স্টোরি বলবেন নাকি বাংলাদেশের অন্য কোনো জায়গার কোনো স্টোরি বলবেন যদি একটু বলতেন। আমরা কিন্তু শুরুই করেছি আজকে কুয়াকাটা দিয়ে, সো খুলনার দিকেই আমরা আছি আর কি এখনো পর্যন্ত। জি ভাইয়া, আসলে এই ঘটনাটা আমার সাথেই ঘটা। এটা হচ্ছে আমি একটা মসজিদে তাবলীগে গিয়েছিলাম, আমার সঙ্গে এই ঘটনাটা ঘটেছিল। আমার মনে হয় যে আপনার এটা মাইক্রোফোনের আসলে আরেকটু কাছ থেকে কথা বললে, আরেকটু মাইক্রোফোনের কাছ থেকে কথা বললে আমরা একটু বেটার শুনবো আপনাকে। ভৌতিক বা কতটা ভয় দেয় এটা আমি জানি না, তবে এটা অনেক বড় একটা কোইন্সিডেন্স বলতে পারেন, যেটা আসলে সচরাচর সবার সঙ্গে হয় না। ঠিক আছে, তো আমি শুরু করি কথা না তাহলে। বাড়িয়ে ভাইয়া আমি সরাসরি আমার ঘটনার দিকে চলে যাচ্ছি। তো এটা ছিল 2018 আগস্ট সেপ্টেম্বরে। তো সেই সময়টা আসলে আমার জীবনে মাঝে মাঝে আপনাকে আমরা শুনতে পাচ্ছি না, একটু কাছ থেকে বলতে হবে মনে হয়। মাঝে মাঝে আপনাকে আমরা মানে আপনি ড্রপ করছেন, সুতরাং আপনি যদি একটু মাইক্রোফোনের কাছে থাকেন এবং যদি নড়াচড়া কম করেন তাহলে মনে হয় আমরা পরিষ্কারভাবে শুনতে পাবো। এখন কি ক্লিয়ার শোনা যাচ্ছে? এখনো ইনফ্যাক্ট ঠিক নাই। ওকে, তাহলে আমরা অন্য একটা স্টোরিতে যাই। আপনি একটু রেডি হয়ে তারপরে শুরু করেন। আমরা অন্য একটা স্টোরিতে যাই, ছোট্ট একটা স্টোরি ঠিক শুনে আছে, আসি, ঠিক একটা আছে। ছোট্ট একটা ইমেল শুনে আসি আমরা তাহলে। ওকে। আজ আবার শুনতে পাচ্ছেন শব্দটা? ভয়ের আরেক নাম ভূত.com with Russell. ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলেই আছি। একটা নতুন ঘটনায় যাব, যেভাবে লেখা আছে সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন। আমি বরিশাল শহরের একজন বাসিন্দা। আপনি হয়তো জানেন বরিশালের চারপাশে নদী, যার ফলে বরিশাল থেকে নৌপথে যাত্রা করতেই আমরা বেশি পছন্দ করি। আজকের ঘটনাটি
2021 সালের আমার নিজের সাথে ঘটে যাওয়া ঘটনা। দিনটি ছিল শুক্রবার, খুব গরমের আবহাওয়া। ঢাকায় একটা কাজের উদ্দেশ্যে যেতে হবে, তাই ভ্রমণের জন্য লঞ্চে যাব বলে ঠিক করলাম। যেহেতু আমার বাসা বরিশাল শহরেই, তাই লঞ্চে যাতায়াত সম্পর্কে বেশ ভালো ধারণা আছে, বুঝতেই পারছেন। আমি রাতে সময় মতো লঞ্চে পৌঁছালাম। যেহেতু একা যাচ্ছি, তাই ঠিক করলাম চাঁদ দেখতে দেখতে আর নদীর বাতাস উপভোগ করতে করতে রাতটা পার করব। আর সেজন্য আমাকে লঞ্চের একেবারে ওপরে ছাদে উঠতে হবে। আপনি জানেন যে বরিশালের লঞ্চগুলো দেশের সব থেকে বড় লঞ্চ। এগুলো ছাদে উঠে এক প্রান্ত থেকে অপর প্রান্ত ঠিকমতো দেখা যায় না রাতে। আমি আমার পরিকল্পনা মতোই ছাদে উঠে কানে হেডফোন দিয়ে গান শুনছি, আমার চারপাশের পরিবেশ দেখছি। ঘড়ির সময় তখন রাত 2টার একটু বেশি হবে। আমাদের লঞ্চ তখন মেঘনা নদীতে প্রবেশ করবে। আমি একা একজন ছাদে বসে আছি, চারপাশ নির্জন, সবাই নিচে যাত্রীরাও ঘুমাচ্ছে। একটু পর আমার বয়সী একটা ছেলের আগমন হলো। ছেলেটির গায়ে সাদা লম্বা পাঞ্জাবি, তাকে দেখতে বেশ সুন্দর, এক কথায় আরবের ছেলেদের মতো মনে হচ্ছিল। ছেলেটা আমার থেকে একটু দূরে লঞ্চের কিনারায় গিয়ে দাঁড়ালো। আমি তাকে ডাক দিয়ে জিজ্ঞেস করলাম, তোমার নাম কি? ছেলেটা তার নাম বলল, মোহাম্মদ আব্দুর রহমান। এরপর আমাকেও সে নাম পরিচয় জিজ্ঞেস করলো। এভাবেই আমাদের মধ্যে কিছু সময়ের ভেতর বন্ধুত্ব হয়ে গেল। আব্দুর রহমান জানালো যে সে খুব একা, তার কোনো বন্ধু নেই। আমিও তার কথায় বিভিন্ন উত্তর দিচ্ছি। এভাবেই রাত যখন 2:45, ঠিক সেই সময় আব্দুর রহমান জিজ্ঞেস করলো, কিছু খাবো কিনা? আমি বললাম, কিছু খাবো না, কিন্তু সে বলল, তুমি চোখ মুখ ধুয়ে আসো নিচে গিয়ে। আমি ভাবলাম নিচে গিয়ে মুখে পানি দিয়ে আসি, সাথে একটা সিগারেটও কিনে নিয়ে আসি। এরপর উপরে এসে দেখলাম আব্দুর রহমান বসে আছে, কিন্তু তার সাথে একটা খাবারের টিফিন ক্যারিয়ার। অথচ সে যখন এসেছিল তখন এটা তার সাথে ছিল না, এবং সে বলেছিল তার সাথে কোনো ব্যাগপত্র আনেনি। তাহলে এই খাবার কোত্থেকে এলো? আমি তাকে জিজ্ঞেস করার আগেই সে বলল, বসো। আমি রীতিমতো সব দেখে যাচ্ছি। এরপর সে খাবারগুলো আমার সামনে দিল। বিশ্বাস করুন, এত স্বাদের খাবার আমি এর আগে খাইনি। মিষ্টি, ফল, নাড়ু, খেজুর, সাথে ফিরনি। অবাক করা বিষয় হলো, এগুলো সব আমার প্রিয় খাবার, যা আমি কিছুক্ষণ আগেই আব্দুর রহমানের সাথে বলেছিলাম। আমি মূলত এগুলো দেখেই অবাক হয়ে যাচ্ছি, কিছু বলার সাহস পাচ্ছি না। খাওয়ার শেষে আব্দুর রহমান বলল, বন্ধু, খাবার কেমন হয়েছে? আমি নরম সুরে বললাম, খুব ভালো হয়েছে বন্ধু। এরপর বলল, পকেটে সিগারেটটা ফেলে দাও, ও সব খাওয়া মোটেও ভালো কাজ না। আমি এটা শোনার পর বুঝতে পারছি না সে কিভাবে জানলো আমার পকেটে সিগারেট আছে। আমি কিছু না বলে চুপ করে বসে আছি। এরপর সে বলল, তুমি খুব ভালো মানুষ, তোমার সাথে দেখা হয়ে ভালো লাগলো। আমি নদীর দিকে তাকিয়েছিলাম, আর সে আমার পেছনে। তার কথার উত্তর দেওয়ার জন্য পেছনে তাকাতেই দেখলাম সে নেই। পুরো লঞ্চ খুঁজলাম, কিন্তু তাকে কোথাও পেলাম না। আমি আজও ওই রাতের কথা ভুলতে পারি না। এখনো স্বপ্নে আমি আব্দুর রহমানকে দেখতে পাই, তার সাথে স্বপ্নে কথা বলি। এর মধ্যে বহুবার ঢাকায় গিয়েছি লঞ্চের ছাদে ছাড়া। আমি এখন কোথাও বসি না, কিন্তু তবুও আজ পর্যন্ত আব্দুর রহমান আর আসেনি। সে কি আর আসবে? প্রশ্ন রেখে গেলাম আপনাদের কাছে। ভালো থাকবেন। ঘটনাটি পছন্দ হলে শেয়ার করবেন, আমাকে জানিয়ে দেবেন। এই বলেই এমডি রাকিব তার ঘটনা শেষ করেছেন। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন, যদি ভালো না লেগে থাকে তাও আমাদের জানাবেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আজ আবার শুনতে পাচ্ছেন শব্দটা? ভয়ের আরেক নাম ভূত.com with Russell. ওয়েলকাম ব্যাক। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। নতুন একটা ঘটনায় যাব, যেভাবে লেখা আছে সেভাবেই পড়ে শোনাচ্ছি।
হ্যালো রাসেল ভাই, আসসালামু আলাইকুম। আমি সঞ্জয়, লিখছি কুষ্টিয়া থেকে। ভালো লাগলে ইমেলটি পড়ে শুনিয়েন। 2011 সাল থেকে ভূত ফিল্মের সাথে আছি। অনেক দিন ধরে ভাবি আমার জীবনে ঘটে যাওয়া একটা ঘটনা শেয়ার করব। সময়ের অভাবে লেখা হয়নি, আজ লিখছি। প্রথমবারের মতো আপনাদের ইমেইল লিখছি, ভুল ভ্রান্তি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এইবার মূল ঘটনায় আসি। প্রথমে বলে রাখি, পড়াশোনার সুবাদে আমি কুষ্টিয়াতে থাকি। ঘটনা মামার নতুন ভাড়া বাসাকে কেন্দ্র করে। আমার মামা চাকরি সূত্রে বগুড়া থাকেন এবং মামি চাকরি সূত্রে ঢাকায় থাকতেন। মামির হঠাৎ পোস্টিং হয় কুষ্টিয়াতে, তাই বাসা ভাড়া নেয়ার জন্য একটা বাসা দেখা হয়। সঙ্গত কারণে বাসার ঠিকানাটা বলছি না। দিনটা মার্চ 26, 2022। মামা ছুটি না পাওয়ায় জিনিসপত্র নিয়ে মামি এবং তার মা ঢাকা থেকে এই বাসায় ওঠেন। এখনো জিনিসপত্র ঠিকঠাক মতো গোছানো হয়নি। এর মাঝে পরের দিন মামির পোস্টিংয়ের কাগজপত্রের জটিলতায় পুনরায় ঢাকাতে যেতে হয়। তাই মামির মা বয়স্ক মানুষ, একা থাকবেন, বিপদ আপদ হয় কিনা এজন্য মামা আমাকে ওখানে গিয়ে থাকতে বলেন। আমি বিকেলের দিকে ওই বাসায় যাই। মামি চলে গেলে রুমে রেস্ট করতে থাকি। ঘটনাটা বোঝার সুবিধার্থে আমি বাসাটার বর্ণনা দিচ্ছি। বাসাটা 2 তলা। 2 তলাতেই ভাড়া নেয় মামিরা। বেশ পুরনো বাড়িটা। ফ্ল্যাটটা এখনকার মতো স্কোয়ার না, লম্বাটে। ফ্ল্যাটের দরজা খুলে প্রথমেই 2টা রুম, দরজা লাগানো নেই। তারপর ওয়াশরুম, তারপর কিচেন, সবশেষে পাশাপাশি 2টা রুম। শেষের 2টা রুমের একটাতে আমি ছিলাম, আরেকটাতে ওই বৃদ্ধা মহিলা অর্থাৎ মামির মা ছিলেন। ওই বৃদ্ধা মহিলাটির সম্ভবত চোখের কোনো চিকিৎসা চলছিল, তাই রাতে একটা ইঞ্জেকশন দেওয়ার প্রয়োজন ছিল, যেটা মামি আমাকে বলে গিয়েছিলেন। তাই রাত আনুমানিক 8টার দিকে আমি ওই বৃদ্ধা মহিলাকে বলি ইঞ্জেকশন দেওয়ার জন্য কাউকে নিয়ে আসি, সাথে ইঞ্জেকশনটাও কিনে আনি, আপনি রেস্ট করেন। উনি কোনো রকমেই একা থাকতে চাইছিলেন না। উনি বললেন আমার সাথে যাবেন। আমার অবাক লাগলো। চোখে দেখে না, হাঁটতে পারে না ঠিক মতো, আর ওনার রাত্রে শুধু শুধু কষ্ট করে যাওয়ার দরকার কি? হয়তো উনি আগে থেকেই বুঝতে পেরেছিলেন। যাই হোক, বেশি কিছু না ভেবে ওনাকে নিয়ে গিয়ে ইঞ্জেকশনটা দিয়ে আনি। রাতে খাওয়া দাওয়া শেষ করে ডাইনিং টেবিলের লাইট অফ করে দেই। কিচেনের লাইটটা অন ছিল, যেন ডাইনিংটা মোটামুটি চোখে দেখা যায়। উনি ওনার মতো শুয়ে পড়েন। বয়স হয়েছে, বিপদ আপদে রুমের দরজা খোলা রেখেই উনি ঘুমিয়েছিলেন। আমি এবার ল্যাপটপ নিয়ে আমার রুমে বসে টুকটাক ফ্রিল্যান্সিং করতে থাকি। রাত 2টার কাছাকাছি ঘুমিয়ে যাব বলে আমি ল্যাপটপ অফ করে দেই। ওয়াশরুমে যাব। রুমের দরজা খুলতে গিয়ে শুনতে পাই ওয়াশরুমে কেউ কিছু ব্যবহার করছে, ট্যাপ চলছে। আমি ভাবলাম হয়তো উনি ওয়াশরুমে গিয়েছেন। ভাবলাম একটু পরে যাই। মিনিট 5 পর, অর্থাৎ মিনিট 5 ফেসবুক চালানোর পর আমি আবার রুমের দরজা খুলে দেখি শব্দ হচ্ছে না। ভাবলাম উনি হয়তো চলে এসেছেন। আমি রুম থেকে বের হয়ে ওনার রুমের দিকে তাকিয়ে দেখি উনি ঘুমাচ্ছেন। এখনো পর্যন্ত সবকিছুই স্বাভাবিক। এইবার আমি ওয়াশরুমের লাইট দিয়ে ওয়াশরুমে ঢুকে লক করে পেছনে ঘুরে আঁতকে উঠি। মাত্র ব্যবহার করা ওয়াশরুম ফ্লোর বিন্দুমাত্র কোথাও ভেজা নেই, মানে আমি খালি পায়েও চেক করেছি। আমি ওয়াশরুমের মধ্যে প্রচণ্ড গরম অনুভব করি, মনে হচ্ছে আগুন লেগে গেছে। সেই মুহূর্তে আমার পা মনে হচ্ছে পুড়ে যাচ্ছে, শরীর ভারী হয়ে যাচ্ছে। মনে সাহস রেখে আমি ওয়াশরুমের দরজা খুলে বের হই। আমার বাম সাইডে ছিল অব্যবহৃত 2টা রুম, ডান সাইডে ছিল রুমে যে আমরা ঘুমাবো সেই রুমগুলো। ওয়াশরুম থেকে বের হতেই বাম সাইডের রুমগুলো থেকে এমন আওয়াজ শুনি, একটা মহিলার ফুঁপিয়ে ফুঁপিয়ে যেন কান্না। অনেকগুলো ছোট ছোট বাচ্চা যদি খেলা করে সেরকম শব্দ, যদি মারামারি করে সেরকম আওয়াজ, এছাড়াও কান্নার আওয়াজ তো রয়েছেই। কি বলবো, আমি সাহস পাইনি বামে ঘুরে তাকাবার। ভয় পাচ্ছিলাম, কিন্তু সেন্স ঠিক ছিল। ভাবছিলাম যেভাবেই হোক আমাকে রুম পর্যন্ত যেতে হবে, তাতে যা হবার হয়ে যাক। আমি জাস্ট রুমে ঢুকেই রুম লক করে দেই। পুরো মাথা আমার ব্ল্যাঙ্ক হয়ে গেছে। কি করব আমি বুঝতে পারছি না। আমি আমার বন্ধু রেদওয়ানকে ফোন দেই। ওকে সবকিছু না বলে শুধু এটা বলি, আমি এখানে আছি, একা একা ভালো লাগছে না, তুই আয়, ঠিকানাটা জানিয়ে দেই ফোনে। সেদিন রাত 2:30টার পরে রিয়ন বাসার নিচে এসেছে।
মাঝের সময়টায় শুধুমাত্র সৃষ্টিকর্তাকে স্মরণ করেছি। নিচ থেকে ওকে নিয়ে আসতে গেলেও ওই রুমের সামনে দিয়ে যেতে হবে, সাহস হচ্ছিল না। ল্যাপটপে জোরে গান দেই, ফোনের ফ্ল্যাশ দিয়ে কোনো রকমে গিয়ে ডাইনিংয়ের লাইট অন করে লাইটটাকে জ্বালিয়ে দেই। বামে না তাকিয়ে সাহস করে ওকে নিয়ে গিয়ে বসি। আসার পরে আর এগুলো ওকে শেয়ার করিনি। বিশ্বাস করেন, সারা রাত ট্যাপের শব্দ শুনেছি, ভাবছিলাম কখন সকাল হবে। পরদিন দুপুরে মামির ভাই আসেন, তাই আমরা চলে আসি। আস্তে আস্তে রিয়নকে যখন শেয়ার করি, ও বলছিল ও নিজেও ট্যাপের শব্দ শুনেছে। সে ভেবেছে নিচ তলায় হয়তো কেউ ট্যাপ ইউজ করছে, কিন্তু আমার কাছে বিষয়গুলো স্পষ্ট ছিল। এটা হয়তো আমার মনের ভুল, এই ভেবে বিষয়টা কাউকে আমি শেয়ার করিনি। এর প্রায় মাসখানেক পরে একদিন রাস্তায় মামির সাথে দেখা। মামি আমাকে বলেন, নতুন বাসা নিয়েছি, এসে ঘুরে যেও এক সময়। আমি তাকে বললাম, কেন, ওই বাসার কি হলো? উত্তরে উনি আমাকে যা বললেন তাতে আমি ক্লিয়ার হয়ে গেলাম আমি একদমই ভুল ছিলাম না। উনি বললেন, বাসায় এত মাছি, হাজার স্প্রে ইউজ করলেও কাজ হয় না। ফ্যান বন্ধ, সব বন্ধ, বোতল ভর্তি জল কোনো কারণ ছাড়াই পড়ে যায়। আর বাচ্চার চেঁচামেচির শব্দ, কিচেনে হুটহাট বাসন কোসন পড়ে যায়। আর সবচেয়ে আশ্চর্যের ব্যাপারটা, একদিন দুপুরবেলা মামি একা ঘুমাচ্ছিলেন, এপাশ থেকে ওপাশে চোখ খুলতেই দেখেন একদম স্পষ্ট মামা শুয়ে আছেন, অথচ মামা তখন বগুড়ায়। এই দেখে উনি চিৎকার দিয়ে ওঠেন। ওই ঘটনার পর থেকে ওনারা আর ওই বাসায় থাকেননি। ওই দিনই ওনার কলিগের বাসায় চলে যান, ওইখান থেকে নতুন বাসা দেখেন। এই ছিল ঘটনা। শুনতে অনেক সাধারণ মনে হলেও যারা ফেস করে তারা বুঝবে ঘটনাটা কতটা ভয়ঙ্কর। এই বলেই তিনি তার ঘটনা শেষ করেছেন। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আপনাদের সবার নিশ্চয়ই মনে আছে আত্মাবন্দি জাদুর কথা। হ্যাঁ, আজকে আমরা নিয়ে এসেছি আত্মাবন্দি জাদুর দ্বিতীয় পর্ব। কিরে ভাই, চলুন, ফার্স্ট পার্টি কি ছিল? কথা না বাড়িয়ে কখন গেল? ভয়ের রাজ্যে হারাতে গিয়ে পথ হারিয়ে ফেলছেন না তো? জি হ্যাঁ, সবার সাথে আপডেটেড থাকতে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন আর ঘন্টা বাজিয়ে দিন। ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি, ভালোর দলে আছি। এই মুহূর্তে আমাদের সঙ্গে আছেন জীবন। জীবনের সাথে আমরা কথা বলবো। আমার মনে হয় যে জীবনের যতক্ষণ সময় তিনি নিয়েছেন, এর মধ্যে নিশ্চয়ই তিনি তার প্রবলেমের সলিউশন করতে পেরেছেন। আমি একটু দেখি কথা বলে। জীবন, আপনি কি শুনতে পাচ্ছেন এখন আমাকে? আসসালামু আলাইকুম। জি ভাইয়া, শুনতে পাচ্ছি। আমাকে শোনা যাচ্ছে? আপনাকে এখন আমি ক্লিয়ারলি শুনতে পাচ্ছি। চলুন আমরা দেরি না করে সরাসরি আপনার ঘটনায় চলে যাই। জি, তো ভাইয়া এটা হচ্ছে আমার খুলনা দৌলতপুরে আমি যেখানে থাকি। তো 2018 আগস্ট সেপ্টেম্বরের টাইমে আমি আমার জীবনের প্রথম তাবলিগে যাই আমার এলাকার মসজিদ থেকে। তো এটা দৌলতপুর ট্রাফিক মোড় থেকে একটু ভিতর দিকে একটা মসজিদ ছিল, আমি নাম উল্লেখ করছি না। তো এই মসজিদে আমি যেদিন প্রথম তাবলিগে যাই, তো ওই দিন আমরা সবকিছু গোছগাছ করে নিয়ে যাই। তো আমাদের সঙ্গে যে আমির ছিল, ওই আমির সাহেব তখন এক্সট্রা কিছু দড়ি নিয়েছিল, যেন আমরা গোসল করলে বা শাওয়ার নিলে জামা কাপড়গুলো যেন ওখানে টাঙিয়ে রাখতে পারি শুকানোর জন্য। তো যেরকম কথা সেরকম ভাবে আমরা দুপুর, বিকেল, সন্ধ্যা পার করে যাই। রাত্রির টাইমে আমার বাবা আমাকে ফোন দিয়ে বলেছিল যে, বাবা মসজিদে গিয়েছে, তো মসজিদে অনেক সময় অনেক রকমের অনেক কিছু দেখা যায়, অনেক কিছু হয়। তো তুমি সর্বদা চেষ্টা করবা প্রথম কাতারটা অ্যাভয়েড করে যে কোনো জায়গায় শোয়ার জন্য। তো আমি আমার বাবার কথাটা খুব সুন্দরভাবে নিয়েছিলাম এবং আমি ওখানটায় দ্বিতীয় কাতারে রাত্রে ঘুমিয়েছিলাম। তো আমার ডান পাশে, আমি ঘুমানোর আগে ডান পাশটা আমার মানি ব্যাগ, আমার ওয়ালেট, ফোন, এগুলা রেখেছিলাম রাতে ঘুমানোর আগে। এবং যেহেতু তাবলেকে গিয়েছি আর ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমি সবসময় সব রকমের আমল করি, তো ঘুমের আমল করে আমি আল্লাহর রহমতে ঘুমিয়ে পড়ি। তো রাতে হঠাৎ করে আমি একটা স্বপ্ন দেখি। আরো একটা জিনিস বলতে ভুলে গেছি ভাইয়া, ওই যে মসজিদটা ছিল, মসজিদের ডান বাম দুও পাশে থাই গ্লাসের কিছু কিছু লক ভাঙা ছিল, যার কারণে আসলে আমি দেয়ালের পাশে না ঘুমিয়ে মসজিদের মাঝখানে ঘুমানোর সিদ্ধান্তটা নেই।
যেন চোর রাত্রে আসলে যেন তেমন সমস্যা না হয়, যেহেতু মেন রোডের পাশেই ছিল। তো মাঝখানে ঘুমানোর পর রাতে আমি হঠাৎ করে স্বপ্ন দেখি যে আমি একটা মসজিদে শুয়ে আছি, যেখানে প্রথম কাতারে 7 জন লোক নামাজ পড়ছে। তারা প্রত্যেকেই সাদা কালারের জুব্বা টাইপের বড় পাঞ্জাবি পরা, মাথায় পাগড়ি আছে, কিন্তু কারো চেহারা দেখা যাচ্ছে না। তো এই পর্যায়ে হঠাৎ করে আমাকে 2 জন লোক এসে আমাকে বলছে যে তুমি এই লাল সুতাটা ধরে রাখো, যেন মসজিদে আমরা যে নামাজ পড়ছি এই জায়গাটায় কেউ না আসতে পারে। অর্থাৎ একটা ব্যারিকেড তারা তৈরি করেছে। তো আমিও তাদের কথার সঙ্গে সাই দিয়ে আমি লাল সুতাটা ধরে শুয়ে থাকি, এটা স্বপ্নের ভিতরেই। তো একটা পর্যায়ে রাত পার হয়ে ফজরের আগ মুহূর্তে আমাদের আমির সাহেব যেহেতু সবার আগে নামাজ তাহাজ্জুদ পড়ে বা সবার আগে ঘুম থেকে ওঠে, তো উনি সেই হিসাবে ঘুম থেকে উঠে সবাইকে আস্তে আস্তে ডাকছিলেন যে সবাই যেন ওঠে তাহাজ্জুদটা পড়তে পারে, ফজরের আগে আগে উঠে প্রস্তুতি নিতে পারে নামাজের। তো এক পর্যায়ে সবাইকে ডাকা শুরু করে, এবং ডাকার পরে যদি কেউ উঠতে না চায় তখন উনি মজার ছলে অনেক সময় পা ধরে চাপতে থাকেন, যেন সে লোকলজ্জিত ভাবে যেন ঘুমটা ভেঙে যায়। তো আমাকে প্রথম এরকম 4-5 বার উনি ডেকেছেন, কিন্তু আমার কোনো সাড়া না পাওয়ার পরে উনি আমার পা ধরে চাপা শুরু করে। একসময় আমার মানে সেন্সে আসে যে আরে আমার সিনিয়র একজন লোক আমার পা চাপতেছে, এটা খারাপ দেখাচ্ছে। তো ওই পর্যায়ে আমার ঘুমটা হালকা হয়ে আসে। তো আমি কেবল মাথাটা জাস্ট উঠিয়েছি, এই সময় আমির সাহেব সোহেল ভাই আমাকে জিজ্ঞেস করে যে জীবন, রাত্রে বেলায় তুমি মানে কি জ্বরে ধরে ঘুমায় আসো, এটা আমি বুঝলাম না। বললাম কি জ্বরে ধরে আসি মানে? বলে তুমি দেখো কি জ্বরে ধরে আসো। তো আমি ডান দিকে যখন কাত হয়ে তাকিয়ে দেখি আমার 2 হাতের ভাঁজে, আমার হাতটা ভাঁজ করা ছিল, 2 হাতের ভাঁজে নারিকেল গাছের যে বড় ডাল, এই ডাল আমার 2 হাতের ভাঁজে এক প্রান্ত এবং অন্য প্রান্ত জানালার পাশে, অর্থাৎ থাই গ্লাসের পাশে। তো আমি উঠে মানে হঠাৎ করে আটকে উঠি, তো এত বড় একটা লাঠি আমার 2 হাতের মাঝখানে কোত্থেকে আসলো। তো এটা নিয়ে মোটামুটি ওই ভোরবেলায় আমাদের ভিতরে কিন্তু একটা হাউকাউ শুরু হয়ে যায়। এবং সব থেকে বড় মজার বিষয় হচ্ছে আমার ফোন এবং আমার ওয়ালেটটা ওই লাঠির ঠিক মাথায় একটা নেটের ব্যাগ ঝুলানো ছিল, যার ভিতরে মানে ঢুকে আছে। জাস্ট লাঠিটা টান দিলে আমার ফোন আর মানি ব্যাগ বের হয়ে চলে যাবে। তো এই পর্যায়ে যখন আমি বিষয়টা দেখলাম, সহজে আঁচ করতে পারছিলাম না। পরে আমাদের সিনিয়র যারা ছিল তখন তারা বলল যে এখানে নিশ্চিত রাতে চোর এসেছিল, যারা ফোন ওয়ালেট এগুলো চুরি করতে চেয়েছে কিন্তু করতে পারেনি। এখন এই নিউজটা যখন আমার এলাকা ছড়িয়ে যায়, সেদিন সকালে আমার সঙ্গে আমার মসজিদের ইমাম সাহেব দেখা করতে আসে যে এটা ঠিক কেমন একটা ঘটনা যে আমি স্বপ্নে দেখেছি আমাকে একজন বলছে একটা সুতা ধরে শুয়ে থাকতে, এবং আমি সেখানে একটি লাঠি জড়িয়ে ধরে শুয়ে আছি। তো এটা মোটামুটি ছড়িয়ে যাওয়ার পরে আশপাশে খুব ভালো একটা প্রভাব ফেলেছিল। সবাই আমাকে দেখলে বলতো যে আমার সঙ্গে কিছু আছে বা আমার সঙ্গে ভালো কারো চলাফেরা আছে। তো একটা সত্য কথা বলতে আমি শুধু এটাই মানি যে আল্লাহর রাস্তায় বের হয়েছি যেহেতু, ইনশাআল্লাহ হয়তো বা আল্লাহ তাআলাই আমাকে সেভ করবেন। এটা ছিল ভাই আমার ঘটনা। এটা পুরোপুরি একটা কোইন্সিডেন্স, কি হয়েছে না হয়েছে আমি নিজেও জানি না, জাস্ট স্বপ্নে দেখেছি আর এইভাবে আমার সঙ্গে এই ঘটনাটা ঘটেছে। এটাই ছিল আমার ঘটনা ভাইয়া। চমৎকার একটা ঘটনা, চমৎকার চমৎকার। থ্যাংক ইউ সো মাচ। আপনি কষ্ট করে জয়েন করেছেন, অনেকক্ষণ অপেক্ষা করেছেন, মাঝখানে একটু ঝামেলা হয়েছিল, আপনি আবার সেটা ঠিকও করেছেন। আপনাকে ভাইয়া অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। জি, জি, আপনাকেও ধন্যবাদ ভাইয়া। আপনি যদি লিসনারদের উদ্দেশ্যে কিছু বলতে চান তাহলে বলতে পারেন। জি ভাইয়া, সত্য বলতে অনেক সময় বড় বড় ঘটনা শুনি যেগুলা মানে খুবই অমায়িক অমায়িক একটা ভাবমূর্ত তৈরি করে। তো এরকমই আসলে আমি একটা গল্প শুনে রেখেছি, জাস্ট আপনাকে লিখে পাঠাবো, কারণ কিছু কিছু গল্প আছে যে গল্পগুলো আসলে আপনার ভয়েসে শুনতে ভালো লাগে। এবং আমরা কমেন্টেও প্রায় দেখি যে মানুষ আসলে ইমেলটা বেশি পছন্দ করে ভয়েসের থেকে। তো আমার কাছে পোস্টমর্টেম নিয়ে একটা ঘটনা আছে। এটা একটা সরকারি হাসপাতালের পোস্টমর্টেম মর্গে আর কি ঘটা। তো এই ঘটনাটা আমি লিখে পাঠাবো আপনাকে ইনশাআল্লাহ। দর্শকরা আশা করি খুবই এনজয় করবে এটা। জাস্ট টিল দেন চলতে থাকুক যেভাবে চলছে, ইনশাআল্লাহ পাঠাবো ঘটনাটা।
থ্যাংক ইউ সো মাচ। আপনি যে লিখবেন আমিও অপেক্ষায় থাকলাম এবং আশা করছি যে আপনি খুব দ্রুতই সেটা লিখে পাঠাবেন এবং আপনি কিন্তু চমৎকার বলতেও পারেন। সুতরাং আমি চাইবো যে আপনি মাঝে মাঝে আমার সাথে জয়েন করেন এবং আপনার ঘটনা শোনান। আমি খুবই খুশি হব। জি, মানে জি। জাস্ট আপনি একটু রাব্বিকে জি, জি। যদি জানিয়ে দেন যে আপনি ফ্রি আছেন বা আপনি নতুন কোনো ঘটনা পেয়েছেন, তাহলে অবশ্যই, কিন্তু অবশ্যই আমরা ভাইয়া। আবারও একসাথে শো করতে পারি। থ্যাংক ইউ অবশ্যই সো ভাইয়া। মাচ ফর জয়েনিং আর আস। অবশ্যই আরেকটা জি। কথা হচ্ছে যে লিসেনাররা যারা শুনছেন, পোস্টমর্টমের ঘটনা শুনতে হলে কিন্তু ভূত.com এর সাথে থাকতে হবে, সাবস্ক্রাইব করতে হবে। থ্যাংক ইউ সো মাচ। দ্যাটস সো কাইন্ড অফ ইউ। থ্যাংক ইউ সো মাচ। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায় এবং শেষ ঘটনায়, যে আমরা জীবনকে বিদায় জানাচ্ছি। জীবন, আপনি অনেক ভালো থাকবেন। জি। আপনার পরিবারের ঠিক জন্য আছে অনেক ভাইয়া। দোয়া, আপনার জন্য অনেক দোয়া দোয়া রাখবেন ভাই। জি, এবং জি, জি। আপনার জন্য জি, দোয়া থাকলো। অবশ্যই জি। আসসালামু আলাইকুম। জি। আপনি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আমরা ওয়ালাইকুম আসসালাম। পরবর্তী ঘটনায় যাচ্ছি। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারাও সঙ্গে থাকবেন। আর ছোট্ট একটা ঘটনা রয়েছে, সেই ঘটনার মাধ্যমে শেষ হয়ে যাবে আমাদের আজকের এপিসোড। যারা জয়েন করেছেন প্রথম থেকে এখন পর্যন্ত আছেন, তাদের সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। চলুন আমরা শেষ ঘটনাটি শুনে আসি আজকের মতো। আজ আবার শুনতে পাচ্ছেন শব্দটা? ভয়ের আরেক নাম ভূত.com with Russell. ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। কোনো কথা না বাড়িয়ে আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। যেভাবে লেখা আছে সেভাবেই পড়ে শোনাচ্ছি। প্রিয় রাসেল ভাই, আশা করি ভালো আছেন, কারণ আমি জানি আপনি সবসময় ভালোর দলে থাকেন। গত কয়েকদিনের ঘটনা শুনে আমার কাছে একটুও ভয় লাগছে না, তাই আজকে আমার সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো লিখে ওয়েলকাম ব্যাক। আমি খুবই দুঃখিত, আমি যে ঘটনাটি পড়ছিলাম সেই ঘটনাটি আসলে আগেই পড়ে ফেলেছি আমি, বা আগেই আপনারা শুনেছেন। সুতরাং আমরা নতুন করে ঘটনায় গেলাম না। আমরা আজকের মতো বিদায় নিচ্ছি। এতক্ষণ পর্যন্ত যারা আমাদের সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তবে তার আগে কিছু কমেন্ট না পড়লেই না। আমি দেখতে পাচ্ছি টাঙ্গাইল থেকে তানভীর আমাদের কমেন্ট করেছেন, আমাদেরকে ঢাকা থেকে আরাফাত কমেন্ট করেছেন, আমাদেরকে নীরব মানিকগঞ্জ থেকে কমেন্ট করেছেন, মাগুরা থেকে মিলন আমাদের কমেন্ট করেছেন, আমাদেরকে লিখছেন বাসির কিশোরগঞ্জ থেকে, শুনছেন তিনি আমাদের সাথে। রাকিব আছেন, আর্জেন্টিনার সাপোর্টার, খুলনা থেকে তিনি জানাচ্ছেন। সাকিব লিখছেন এবং আমাদের সঙ্গে আছেন আরিয়ান ধাজ, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি জয় পটুয়াখালী থেকে, তসিন মুন্সিগঞ্জ থেকে আমাদের সঙ্গে আছেন, মালয়েশিয়া থেকে আমাদের সঙ্গে কে আছেন এমডি শাওন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও কাউসার নারায়ণগঞ্জ থেকে, মহেশপুর থেকে আপনার নামটা লেখেননি সুতরাং পড়তে পারছি না। আমাদের সঙ্গে আরও আছেন হৃদয়, আমাদের সঙ্গে আছেন বায়জিৎ, জামালপুর থেকে রাব্বি, আমাদের সঙ্গে আছেন নোয়াখালী মাইজদি থেকে, নামটা পড়ে লেখেননি। হৃদয় ঢাকা উত্তরা থেকে আছেন আমাদের সঙ্গে, গাজীপুর থেকে ইমন আছেন আমাদের সঙ্গে, স্নিগ্ধা আছেন ঢাকা থেকে, সিরাজগঞ্জ থেকে কে আছেন নামটি লেখেননি। আব্দুল আকিব আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন তাহসিনা, আমাদের সঙ্গে আছেন আকাশ সহ আরও অনেকে। থ্যাংক ইউ সো মাচ আমাদের সঙ্গে থাকার জন্য, আমাদেরকে শোনার জন্য এতক্ষণ পর্যন্ত, এবং আশা করছি আজকের প্রত্যেকটা ঘটনাই আমাদের ভালো লেগেছে, আপনাদের কাছে ভালো লেগেছে। এবং আপনারা যারা ঘটনা পাঠিয়েছেন, আজকে যারা অংশ নিলেন আমাদের এই এপিসোডে, তাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। এবং আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত অনেকেই শুনেছেন, অনেকেই এখনও আমাদের সঙ্গে আছেন। এবং আমরা পরবর্তীতে ফিরে আসবো আবার আগামী পরশু, অর্থাৎ বৃহস্পতিবার। সেই পর্যন্ত আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি ভূত.com এর সাথে থাকুন। আল্লাহ হাফেজ।